হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার আর এখন দুপুর ওই 12:30 মতো বাজে। দুপুরের রান্না বান্না শেষ করে এসে দাঁড়িয়েছি বেডরুমের জানলাটার সামনে। দেখেছেন চারপাশটা? এরকম একটা অদ্ভুত রকমের নিস্তব্ধতা যেন রয়েছে আজকের এই পরিবেশটার মধ্যে। না শোনা যাচ্ছে কোনো মানুষের শোরগোল, আর না শোনা যাচ্ছে সেই পাগলের মতো বয়ে চলা হাওয়ার সেই শো শো একটা গর্জন। নিস্তব্ধতা তো থাকবেই বলুন। আজ এই রবিবারের দুপুরে রাস্তাঘাটে একটা লোকজনকেও চলাফেরা করতে দেখা যাচ্ছে না, দেখুন। শুধু মাঝে সাঝে দু চারটি গাড়িকেই যা একটু এই বড় বড় রাস্তাগুলোর বুকটার উপর দিয়ে তীব্র বেগে ছুটে চলতে দেখা যাচ্ছে। আর আজকাল তো এই বাইরেটাতে তাকালে যত দূর পর্যন্ত দেখা যায়, তত দূর পর্যন্তই চোখের সামনে ধরা দেয় এরকমই বিবর্ণ নিস্তেজ একটা পরিবেশ। ক্যানাডার এই প্রকৃতি প্রত্যেক বছর এই সময়টাতে যেন সেই পুরনো দিনের সাদা কালো চলচ্চিত্রের সময়টাতে ফিরে যায়। সত্যি, চারপাশটা দেখলে মনে হয় যেন টিভির পর্দায় কোনো একটা পুরনো দিনের মুভি দেখছি। যাই হোক, চলুন, এই জানলার সামনেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি দেখা হয়েছে। এখন রান্নাঘরে গিয়ে ওখানে কিছু রং বেরঙের চিত্র বানাই, চলুন। মানে খাবার বানাই। যদিও দুপুরের খাবারটা অলরেডি বানানো হয়ে গেছে, তবে এখন একটু কেক বানাবো। সেই জন্য চলুন এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই যে, আজ দুপুরে খাওয়ার জন্য রান্না করেছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবং বেশ অনেক কটা পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ। আর হ্যাঁ, দু তিনটে আলুকেও ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সবশেষে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর গতকাল মুগ ডাল আর উচ্ছে আলু ভাজা রান্না করেছিলাম, সেগুলো এখনো বেশ কিছুটা করেই রয়ে গেছে। তাই আজ দুপুরে আবারও হবে সেই মুগ ডাল এবং উচ্ছে আলু ভাজার রিপিট টেলিকাস্ট। সুতরাং আজকে আর বেশি কিছু রান্না করার নেই। উচ্ছে আলু ভাজা, মুগ ডাল আর এই পেঁয়াজ দিয়ে রান্না করা তেলাপিয়া মাছের ঝোল দিয়ে হবে আমাদের আজকের লাঞ্চ। সেই জন্যই আরো ভাবলাম আজ যখন সেরকম কিছু রান্না করার নেই, তাহলে বরং এই দুপুরবেলাতেই একটা কেক বানিয়ে ফেলি। আসলে আমার হাজবেন্ড ক্রিসমাসের সময় ফ্রুট কেক বানানোর জন্য টুটি ফুটির দুটো বক্স নিয়ে এসেছিল। এক বক্স টুটি ফুটি তো ক্রিসমাসের সময় একটা ফ্রুট কেক বানাতে গিয়ে শেষ হয়ে গেছিল, কিন্তু আরো একটা বক্স টুটি ফুটি ফ্রিজের মধ্যে এতদিন ধরে পড়েছিল। তাই আরো ভাবলাম আজ যখন সেরকম কিছু রান্না বান্না করার নেই, তাহলে বরং ওই টুটি ফুটি গুলো ব্যবহার করে এই সময় একটা ফ্রুট কেকই বানিয়ে ফেলি। ক্রিসমাসের সময় যে ফ্রুট কেকটা বানিয়েছিলাম সেটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল, জানেন। সেটা তো বানানোর এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেছিল। আর তারপর থেকে যে কতবার আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমাকে বলেছে আরো একটা ফ্রুট কেক বানানোর কথা, সে কথা আর কি বলবো আপনাদের। এভরি অল্টারনেট ডে একবার করে আমাকে কেক বানানোর কথা বলতো, কিন্তু বানানো আর হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজ যখন হাতে একটু সময় আছে, আর এছাড়াও খেতে বসতে এখনো একটু দেরি আছে, কারণ মেয়ে ঢুকেছে স্নান করতে। ও স্নান করে বেরোলে তারপরেই আমরা সবাই একসাথে খেতে বসবো। তাই ও যতক্ষণে স্নান করে বেরোবে, ততক্ষণে আমার এদিকে কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে।
আর আমি এইদিকে একটা স্টিলের বড় বোল নিয়েছি, কারণ আজ আমি একসাথে দুটো কেক বানাবো এবং দুটো কেকের ব্যাটার আমি একসাথে এই বোলটার মধ্যেই বানিয়ে নেব। আর আমার ঘরে এটাই হচ্ছে সব থেকে বড় বোল। তো আজ আমি যেহেতু দুটো কেক বানাবো তাই আমি এখানে 8টা ডিম নিয়েছি, কিন্তু আপনারা যদি একটা কেক বানান সেক্ষেত্রে 4টে ডিম নিলেই হবে। আমি দুটো কেকের হিসাবে আমি সব জিনিসগুলো আজকে নিচ্ছি। যেমন বাটারও 225 গ্রাম বাটার নিলে হয়ে যায়, কিন্তু আমি আজকে এখানে নিয়েছি 450 গ্রাম, মানে ডবল নিয়েছি, 225 করে 450 গ্রাম মতো বাটার নিয়েছি। আর ডিমও 4টে নিলে হয়ে যায়, যদি একটা কেক বানান তাহলে 4টে নিলে হয়ে যায়, কিন্তু আমি 8টা ডিম নিয়েছি আজকে। আর আমি এইটা দিয়ে মিক্স করব। আর সুগারও সেরকমই, আমি সুগারটাও মেপে নেব, ওই 450 গ্রাম নেব, যেহেতু আমি আবারও বলছি দুটো কেক বানাচ্ছি। আর যদি একটা কেক বানাতাম তাহলে আমি সুগারটা 225 গ্রাম নিতাম। তো চলুন এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই। আর এইদিকে আমি এই মেশিনটা ব্যবহার করে চিনি, ময়দা, বাটার সব কিছু ঠিকঠাকভাবে মেপে মেপে নিচ্ছি, কারণ বেকিং হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে প্রত্যেকটা উপাদানকে যদি ঠিকঠাকভাবে মেজার করে না দেওয়া হয় তাহলে কিন্তু পুরোটা সময়, কষ্ট, ইনগ্রিডিয়েন্টস, এমনকি যেটা বানানোর জন্য এত এফোর্ট দেওয়া হয় সেটাও খুব সহজেই নষ্ট হয়ে যায়। তাই বেকিং এর সময় প্রত্যেকটা উপাদানকে ঠিকঠাকভাবে মেজার করে দেওয়া উচিত, তাহলে পরে গিয়েই একটা কেক বলুন বা কুকিজ সেটা পারফেক্টলি বেক হয়ে বেরোয়। আমি যে কাপটার মধ্যে করে চিনি, ময়দা বা বাটার নিচ্ছি সেটার মধ্যে একসাথে যেহেতু 450 গ্রাম ধরছে না, তাই আমাকে দুবার করে করে নিতে হচ্ছে। মানে ধরুন একবার মেপে দেখলাম যে এখন এই কাপটাতে 200 গ্রাম ময়দা রয়েছে, তো বাকি আরো 250 গ্রাম ময়দা নেক্সট আরো একবার এই কাপটার মধ্যে ভরে ঠিকঠাকভাবে মেপে নিয়ে তারপর বোলের মধ্যে অ্যাড করছি। তো এই যে এইদিকে ডিম, চিনি, বাটার, ময়দা সব কিছু দিয়ে ফ্রুট কেকের জন্য ব্যাটার রেডি করা হয়ে গেছে। আর ফ্রুট কেকের ব্যাটার কিন্তু এরকমই বেশ একটু ঘন গাঢ় হয়। আর হ্যাঁ, মাঝখানে আমি এর মধ্যে 2 টিস্পুন সিনামন পাউডার মানে দারচিনি গুঁড়ো, 2 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটে জায়ফলের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমি এখানে সবকিছুই 2 টিস্পুন মাপে নিয়েছি, কারণ আমি এখানে দুটো কেকের জন্য ব্যাটার রেডি করেছি। আপনারা যদি একটা কেক বানান সেক্ষেত্রে কিন্তু 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন দারচিনি গুঁড়ো দিলেই হবে। আর হ্যাঁ, ফ্রুট কেকের মধ্যে জায়ফলের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো দিতে কিন্তু একদমই ভুলবেন না। এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু ফ্রুট কেকের টেস্টটা দারুণ এবং দ্বিগুণ করে তোলে। এইদিকে কেক বানানোর জন্য লাস্ট কয়েকটা কাজে আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে এসেছে আমার হাজবেন্ড। টুটি ফ্রুটি, আমন্ড, কাজু বাদাম, কিশমিশগুলোকে একটু ভালো মতো ছোট ছোট টুকরো করে কেটে দিল। আর এখন একটা কমলা লেবুর খোসাকে ঘষে ঘষে কেকের ব্যাটারটার মধ্যে অ্যাড করে দিচ্ছে, মানে যেটাকে আমরা লেমন জেস্ট বলে থাকি সেটাই আর কি ও এখানে এখন অ্যাড করে দিচ্ছে। এই লেমন জেস্টটাও কিন্তু ফ্রুট কেকের একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। তো সেই জন্য অবশ্যই যখনই ফ্রুট কেক বানাবেন তখন কিন্তু একটু লেমন জেস্টও কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবেন। কেক বানানোর জন্য প্রথম দিকে যা যা কাজ করার ছিল সব আমি করেছি, এখন শেষের দিকের পুরোটা কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে আমার হাজবেন্ড। যদিও আর বেশি কিছু কাজ নেই, এগুলোকে এখন ওভেনের ভেতরে ঢুকিয়ে দিলেই কাজ শেষ। দাঁড়ান, এগুলোকে আগে ওভেনের ভেতরে ও ঢুকিয়ে দিক, তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ক্যানাডার এই মারাত্মক ঠান্ডাতে গত 2 দিন ধরে আমার ঘরের ভেতরে জমে গেছে শক্ত বরফ। কি, কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না তো?
আমরাও যখন প্রথম দিকে দেখেছিলাম, আমরাও আমাদের চোখ দুটোকে আর মনটাকে বিশ্বাস করাতে পারিনি যে এখানে এরকম কোনো ঘটনাও ঘটতে পারে। কিন্তু এই বছরের ঠান্ডাতে এরকম একটা ঘটনাই ঘটেছে আমার ঘরের ভেতরে। আমার বারান্দাটাতে শুকনো ঝরঝরে বরফ পড়ে থাকতে তো আপনাদেরকে আগে বেশ কয়েকবারই দেখিয়েছি, কিন্তু আজ চলুন আপনাদেরকে দেখাই আমার ঘরের ভেতরে জমে থাকা শক্ত বরফগুলোকে। চলে এসেছি বেডরুমটাতে, চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন অবস্থা, বুঝতে পারছেন আপনারা? এই দেখুন জানলার সাইডে পুরো বরফ হয়ে গেছে এগুলো। আমি একটু ক্লোজ করি, পুরো শক্ত বরফ। এই যে মানে আরও ছিল, সকালের দিকটাতে তো আরও বেশি ছিল, এখন একটু মেল্ট হয়ে গেছে। এই দেখুন এই পাশেও রয়েছে, কি অবস্থা দেখুন। তো এরকম হয়ে যায় যে এর পেছনে একটা কারণ আছে, যেহেতু আজকে বাইরে এক্সট্রিম কোল্ড ওয়েদার চলছে, মানে -21, মানে -21, -22 এরকম টেম্পারেচার চলছে। আর যখনই এরকম এক্সট্রিম কোল্ড ওয়েদার হয়ে যায়, আর ঘরে যেহেতু কন্টিনিউ হিটিং চলে, মানে হিটিংটা তো ভালোই চলে, মানে নালে থাকা অসম্ভব হয়ে যায়। বুঝতেই পাচ্ছেন -21, 22, 23 এরকম চলে যাওয়া মানে কতটা ঠান্ডা এখন বাইরে। ওই দেখুন বাইরেটা দেখাও যাচ্ছে জানলা দিয়ে। তো যখন এরকম এক্সট্রিম কোল্ড ওয়েদার হয় আর ঘরে হিটিং চলে কন্টিনিউ, তো তখন যে ব্যাপারটা হয় যে মানে এই স্পেশালি এই জানলাগুলো না ঘামতে শুরু করে। এখনও দেখুন ঘাম, আমি জানি না বুঝতে পারছেন কিনা ক্যামেরায়, এই জল জল মতো হয়ে রয়েছে। তো এক্সট্রিম কোল্ড ওয়েদারে এরকম ঘরের এই যে যত জানলা আছে না, স্পেশালি জানলাগুলো, কারণ বাইরের ঠান্ডা আর ঘরের একটা যে হিটিং চলে, তার ফলে একটা ওই জলীয় বাষ্প আর কি, ভেপারের মতো ক্রিয়েট হয়, জলীয় বাষ্প ক্রিয়েট হয়ে যায়। আর তখন এই জানলাগুলো সব ঘামতে শুরু করে। তো স্পেশালি সেই ঘরের মানে সেই ঘরের জানলাগুলো বেশি ঘামে যেই ঘরে হিটিংটা বেশি, মানে ওয়ার্ম বেশি থাকে। যেমন আমার ড্রয়িং রুমে যে বারান্দার দিকে এরকম একটা বড় মানে দরজা জানলা যাই বলুন না কেন, ওই দরজা কাম জানলা আর কি বড় একটা রয়েছে, যে হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো বারান্দার দিকে যাওয়ার যেটা দরজা বা ওই বড় জানলাটা, ওইটা কিন্তু মানে সেরকমভাবে ঘামেনি, যেহেতু ঘরটা অতটা ওয়ার্ম নেই। কিন্তু বেডরুমটা যেহেতু একটু বেশি ওয়ার্ম হয়ে রয়েছে, মানে হিটিং চলার কারণে, ছোট্ট বেডরুম, তো সেই কারণে যেটা হয় যে এই রুমের স্পেশালি জানলাটা ঘামতে শুরু করে এক্সট্রিম কোল্ড ওয়েদারে। ড্রয়িং রুমেও ঘামে, কিন্তু এরকম বরফ হয়ে যায় না, মানে বুঝতে পারছেন একটা রুম শক্ত বরফ হয়ে গেছে, তো এরকম হয় না। তো আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো সেই কারণে এই যখন এই কাচ দিয়ে জলগুলো মানে জলীয় বাষ্প হয়ে জলগুলো এরকম ঘামতে ঘামতে নিচে নামে, তখন এই একটা জায়গায় এসে এগুলো এরকম বরফ হয়ে গেছে। তো ভীষণই অবস্থা খারাপ আজকে বাইরে, মানে যেরকম বললাম যে -21, 22, -23, মানে দুদিন আগে তো -24, -25ও নেমে গেছিলো টেম্পারেচার 1-2 ঘন্টার জন্য। তো ভীষণই অবস্থা খারাপ, রাস্তাঘাট পুরো ফাঁকা, মানে লোকজন চলাচল করতে খুব কমই দেখা যাচ্ছে, যেটুকু দেখা যাচ্ছে গাড়ি, তাও মানুষ তো বেরোচ্ছে ঠিকই, বাজার হাট করতে যাচ্ছে, যেটুকু, সবার তো আর গাড়ি নেই, তো তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে কোনোভাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখনও কীরকম কী টেম্পারেচার চলছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এই হচ্ছে অবস্থা, মানে আর জল এই যে বুঝতেও পারছেন, এই যে দেখুন জল এখান থেকে এই যে জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, আমার হাতে বুঝতে পারছেন কিনা জানি না, এই যে এখানে জল। তো এরকম পুরো কাজটা ঘামতে থাকে, ওই বাষ্প মতো ক্রিয়েট হয় আর কি, জলীয় বাষ্পের মতো একটা ক্রিয়েট হয়ে যায়, তখন এরকম জলগুলো ঘেমে ঘেমে আর কি, মানে গড়িয়ে গড়িয়ে জলগুলো গড়িয়ে গড়িয়ে আর কি এখানটা এসে জমা হয়ে গেছে আর পুরো বরফ হয়ে গেছে। মানে আমার পাশের বেডরুমটা তো ওই অবস্থা, মানে দুটো বেডরুম আমার ফ্ল্যাটে, তো দুটোতেই একই অবস্থা জানলার সাইডে, তবে এই ঘরটাই বেশি, এটা মাস্টার বেডরুম, তো এই ঘরটা একটু ওয়ার্ম বেশি, আর এই ঘরটাই এরকম
ব্যাপারটা দেখা যায় বেশি, যখনই এক্সট্রিম কোল্ড হয় তখন দেখা যায়। কিন্তু আমি যেটা বললাম, ড্রয়িং রুমে কিন্তু আমার এরকম হয় না, ঘামে কিন্তু এরকম বরফ হয়ে যায় না জলগুলো ঘামতে, মানে যখন পরে এরকম বেয়ে বেয়ে পরে, এই কাজটা বেয়ে বেয়ে পড়তে থাকে নিচের দিকে, এরকম হয় না, ওখানেও ঘামে ড্রয়িং রুমে। যাই হোক, চলুন আমি আপনাদের কাছে টেম্পারেচারটা দেখাই, কী টেম্পারেচার চলছে, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, চলুন। তো এই দেখুন, এই হচ্ছে টেম্পারেচার, মানে এখন এরকম চলছে, -11 দেখাচ্ছে, মানে -11, কিন্তু ফিলস লাইক টেম্পারেচার, এই যে পাশেই লেখা -20, মানে কতটা ঠান্ডা ভাবুন। ফিলস লাইক চলছে -20 আর -11। মেনলি তো যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ফিলস লাইক টেম্পারেচারটাই এখানে ম্যাটার করে। আমরা কোথাও বেরোনোর আগে ফিলস লাইক টেম্পারেচারটাই দেখি যে কত চলছে, সেই হিসাবে ড্রেস পরি, লেয়ারিং করি, এরম ব্যাপার আর কি। তো এই হচ্ছে অবস্থা। ইভেন বাইরেও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চেষ্টা করি বোঝার যে হ্যাঁ কতটা কি লেয়ার গায়ে পরতে লাগবে, কতটা জামা কাপড় পরতে লাগবে, কত মোটা জামা কাপড় পরতে লাগবে, সেটা বোঝার জন্য কোথাও বেরোনোর আগে, মানে স্পেশালি ঠান্ডার সময়টাতে, যে আমরা কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়াই, 1-2 মিনিটের জন্য বোঝার চেষ্টা করি বাইরের ঠান্ডাটা কীরকম, তারপরে লেয়ারিং করি। আর এখানে তো দেখি আর কি, মোবাইল বা টিভিতে নিউজ চালিয়ে চালিয়ে দেখি বারবার করে যে কত টেম্পারেচার চলছে। তো এখন তো আজকে এই চলছে -20, মানে এই মুহূর্তে। তো টেম্পারেচার যে কোনো সময় আপ ডাউন করে, তবে আপে আজকাল খুব কমই যাচ্ছে, কয়েকদিন ধরেই লাস্ট এরকম যাচ্ছে, -20, -22, -23 এরকমই চলছে। তো ভীষণই খারাপ অবস্থা যাচ্ছে লাস্ট কয়েকদিন ধরে এখানে। তো এই আর কি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো চলুন, ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর 2:30, মেয়েও স্নান করে বেরিয়ে পড়েছে, এখন যাই খেতে বসে পড়ি। আর কেক দুটো এখনো ওভেনের ভেতরেই রয়েছে, ওটা হতে হতে মোটামুটি 40-45 মিনিট মতো সময় লেগে যাবে, ততক্ষণে আমাদের খাওয়াটাও হয়ে যাবে। কেক দুটো ওভেন থেকে বার করে যখন কাটবো, সেই মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করব। আপাতত যাই খেতে বসে পড়ি। ঘড়িতে এখন ওই সন্ধে 6টা মতো বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কেক দুটোকে ওভেন থেকে বার করে এইভাবেই আমার কিচেনের কাউন্টার টপটার উপরে রেখে দিয়েছিলাম। তখন আর কাটিনি, কারণ দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের সবারই পেটটা বেশ ভরাই ছিল। কেক খাওয়ার মতো পেটে তখন আর জায়গা ছিল না, তাই কেকটা তখন এইভাবেই রেখে দেওয়া হয়েছিল। আর এছাড়াও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার হাজবেন্ড বলে উঠল, কেকটা এখন এইভাবেই রেখে দাও, পরে বরং সন্ধ্যের দিকে একটু কফি বানিও আর তার সাথে 1-2 টুকরো কেক নিয়ে বসবো। আর আমিও ভেবে দেখলাম সেটাই বরং ভালো হবে। ভরা পেটে কেক খাওয়ার থেকে ভালো হবে সন্ধ্যের সময় যখন একটু খিদে খিদে মতো পাবে, তখন এই কনকনে শীতের সন্ধ্যেতে 1 কাপ কফির সাথে 1 টুকরো কেক নিয়ে বসলে ব্যাপারটা বেশ দারুণ জমবে। তবে এই মুহূর্তে কনকনে শীতের সাথে বাইরে এখন চলছে তুমুল তুষারপাত। দাঁড়ান, আমার হাজবেন্ড কেকটা আগে কেটে নিক, আর তারপর আমি একটুখানি টেস্ট করে আপনাদেরকে বলি কেকটা কেমন হয়েছে। তারপর আপনাদেরকে আমার বারান্দাটাতে একটু নিয়ে গিয়ে দেখাবো বাইরে এখন কি অবস্থা চলছে। কেকটা কিন্তু বেশ সফট হয়েছে দেখুন, আর তার সাথে সাথে কেকটার থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। একে তো কেকটার মধ্যে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, আর তার উপরে দারচিনি এবং জায়ফলেরও হালকা সুন্দর একটা গন্ধ নাকে ভেসে আসছে। দাঁড়ান, আমার মেয়ে আবার অলরেডি আমার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, ওকে আগে একটু টেস্ট করাই, তারপর আমি খাবো। কেমন আছে? মিষ্টি ঠিক আছে? ভালো হয়েছে টেস্ট? সব ঠিক আছে, পারফেক্ট? দাঁড়ান, এবার আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর আপনাদেরকে নিয়ে আমার বারান্দাটার দিকে যাব। বাহ, বেশ স্বাদ হয়েছে কিন্তু ফ্রুট কেকটার। একদম সেই ক্রিসমাসের সময় দেশে যেরকম দোকানে দোকানে বাক্সের মধ্যে ভরে ভরে ফ্রুট কেক বিক্রি করে,
ঠিক সেই রকমই স্বাদ হয়েছে এই ফ্রুট কেকটারও। চলুন কেকটা রেখে এবার আপনাদেরকে আমার বারান্দাটার দিকে নিয়ে যাই। দেখেছেন কি অবস্থা আমার বারান্দাটার? সাদা বরফের আস্তরণে আমার বারান্দাটার বেশ কিছুটা অংশ ঢাকা পড়ে গেছে। একে তো বাইরের তাপমাত্রা চলছে -20 ডিগ্রি, তার উপরে চলছে এরকম ঝমঝমিয়ে তুষারপাত। ঘরের ভেতরে 1 কাপ গরম কফি বা চা আর কেক নিয়ে সোফায় বসে এনজয় করার জন্যই এই আবহাওয়াটা ভালো। কিন্তু এই আবহাওয়ার মধ্যেও যাদেরকে কোনো কারণে বাইরে বেরোতে লাগে, তাদের কষ্টটা এই মুহূর্তে আমরা ঘরের ভেতরে থেকে সত্যিই অনুভব করতে পারবো না। সেটা তারাই একমাত্র বুঝতে পারে যাদেরকে নিত্যদিন বাইরে যেরকম যা তাপমাত্রা বা আবহাওয়া চলতে থাকুক না কেন, তার মধ্যেও তাদেরকে বেরোতে লাগে। যাই হোক, চলুন বাইরে এখন যা প্রচণ্ড ঠান্ডা, তাতে বেশিক্ষণ আর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ঘরের ভেতরে যাই। আর যেরকমটা আপনাদেরকে বললাম, এখন বানাবো একটু কফি, আর সেই কফির সাথে খাওয়া হবে কেক। তো যাই হোক, চলুন আজকের জন্য আমি আমার এই ব্লগটাকে তাহলে এই বরফের মধ্যে দাঁড়িয়ে এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye. Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of old lang syne? For old lang syne, my dear, for old lang syne, we'll talk a cup of kindness yet for days